Hi students, I am Rajesh sir. You are welcome in my YouTube channel. Today I am going to discuss about the grammar section of the lesson Father's Help, which has been included in class 10. Now let us see about the grammar included in the Father's Help. And আমি এর আগে ফাদার সেলফ গল্পের ডিটেলস ডিসকাশন করেছিলাম এবং সেখানকার কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আজকে সেই গল্পের যে গ্রামার পার্ট আছে অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক এক্সামিনেশন, কারণ এখানে যে দুটি গ্রামার আছে, fill in the blanks with article and prepositions and proper form of verbs. Those are very important in the Madhyamik examination as both carry the mark of 3 each. So let's see the story Father Self. In the lesson Father Self, Shami explains about his excuse not to go to school, but his father forces to go to school, and with a long letter written by his father, Shami started for school, and what he thought about his arithmetic teacher Samuel was totally wrong when he entered the class, and he never met such a person like Samuel in the class. And even he blamed the headmaster about the Samuel arithmetic teacher of the school. And Samuel was polite in nature with unshaven cheeks and yellow coat in his body, and he was teaching arithmetic. And Shami thought he should not deliver the letter to the headmaster, and if he would deliver the letter to the headmaster, it would be at the extreme end of the lesson, that is when the final bell would ring. Then Shami went to the headmaster rooms, and he saw or found the room was locked. The peon informed him the headmaster was on a week's leave. Thus Shaminathan heaved a sigh of relief when he returned home with the letter. His father became angry, and he snatched away the letter and tore it off. And he mentioned clearly that he never helped Shaminathan if he fell in trouble anymore. This is the story. এই গল্পটিতে আমরা দেখলাম যে স্বামীনাথন কিভাবে তার স্কুলে যাওয়া থেকে সে নিজেকে সরিয়ে আনতে চেয়েছিল মাথার যন্ত্রণার অজুহাত দিয়ে, কিন্তু তার বাবার কড়া পদক্ষেপ এবং একটি দীর্ঘ চিঠি লেখার মাধ্যমে স্বামীকে স্কুলে যেতে হলো, এবং সেই চিঠিতে নিয়ে যেটা হেডমাস্টারকে দেওয়ার কথা ছিল এবং স্যামুয়েল সম্পর্কে যা কথা সে বলেছিল, সে বুঝলো যে সেটা সম্পূর্ণ ভুল, এবং ক্লাসে গিয়ে সে দেখলো যে স্বামীনাথন দেখলো যে অঙ্কের শিক্ষক স্যামুয়েল অত্যন্ত ভদ্র মানুষ, এবং এরকম ভদ্র মানুষ তিনি বা সে এর আগে দেখেনি, এবং তার এই রকম অবস্থার জন্য সে স্কুলে এসেছে তার মাথা যন্ত্রণার বিষয় নিয়ে, তবুও সে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করলো, এমনকি তার বাবাকেও কৃতজ্ঞতার চিহ্ন জানিয়ে দিল যে এরকম পিতামাতাকেই তারা এক্সপেক্ট করেন,
এবং তারপর ক্লাসের শেষে স্বামীনাথন স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত আলোচনা সেগুলো কি করে বিভ্রান্তি দূর করা যায় সেই ভাবতে লাগলো। এবং ক্লাসের শেষে যখন ফাইনাল বেল পড়লো তখন সে হেডমাস্টারের ঘরে দিকে ছুটলো, যেখানে গিয়ে সে চিঠিটা দিতে চেয়েছিল, কিন্তু দেখলো যে হেডমাস্টারের ঘর তালা দেওয়া এবং পিয়ন জানালো যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে আছে। স্বামী অত্যন্ত স্বস্তি পেল এবং সে চিঠিটা নিয়ে বাড়ি ফিরল। তার বাবা তাকে বকলেন এবং তার কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললেন এবং বললেন স্বামী যদি কখনো বিপদে পড়ে তিনি কখনো তাকে সাহায্য করবেন না। এটাই ছিল এই গল্পে। তাহলে এই গল্পের মধ্যে প্রথম যে গ্রামারটা আমরা এখানে পাচ্ছি, সেই গ্রামারের মধ্যে গ্রামার ইন ইউজের মধ্যে প্রথম আছে fill in the blanks of proper form of verb. গ্রামার ইন ইউজ এর মধ্যে প্রথম সেকশন হচ্ছে fill in the blanks with proper form of verbs. The next is fill in the blanks with proper form of articles and it is not proper, it is appropriate. We have to write appropriate form. appropriate form of articles and preposition. এই দুটো সেকশন it will carry 3 marks and it will also carry 3 marks. তার মানে এটাতেও 3 নম্বর দেওয়া হবে বা থাকবে, এটাতেও 3 নম্বর দেওয়া থাকবে। তো এখন আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই প্রথম পার্টটা আগে শিখে নেব, যে কিভাবে ভার্বের ব্যবহারে শূন্যস্থান পূরণ করা যায়। এর জন্য আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা দিতে পারি, যে এখানে আমাদের প্রথম যে 1 নম্বর রূপটা আমরা দিতে পারি, যে আমাদেরকে পুরো সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে বাক্যগুলো কোন টেন্সে আছে, কোন টেন্স, প্রেজেন্ট না পাস্ট, এই কথাটা আমাদের জানতে হবে। প্রেজেন্ট অর পাস্ট এই ফর্মটার মধ্যে কোন ফর্মে আছে। যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বের ফর্ম আমাদের যদি গো হয় তাহলে গো হতে পারে অথবা গোজ হবে। এই দুটোর মধ্যে একটা নেব। তাহলে কখন গো হবে আর কখন গোজ হবে? তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কথাটা শুনলে অনেকে আবার অস্বস্তিতে পড়তে পারে। সিঙ্গুলার নাম্বার সেটা কি? এটা বলতে কোনো একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম, এটাকে আমরা থার্ড পারসন বলি। আর তার সঙ্গে হি, সি, ইট এই শব্দগুলো আর একটি বস্তু, প্রাণী বা ব্যক্তির নাম, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইগুলো যখন হবে তখন এই গো, ইয়েস, গোজ, টেক যদি শব্দ হয় তাহলে টেকের সঙ্গে টেক্স করতে হবে। আর তা যদি না হয় অন্যান্য ক্ষেত্রে গো হবে, অর্থাৎ টেক, গো, কাম, ডু এরকম ভাব নেব। এবার যদি পাস্ট টেন্স হয় 2 নম্বর, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তো আমরা বুঝলাম। যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি করব? তাহলে ওই গো শব্দটাকে তখন আমরা কি করে নেব? ওয়েন্ট করে নেব, ভার্বের দ্বিতীয় ফর্ম। তার মানে ভার্ব টু বলে দিচ্ছি আমরা, বা ভার্ব পাস্ট। এই জিনিসটা আমরা ব্যবহার করব, ভার্বের পাস্ট ফর্ম, এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবার আমরা আসবো 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে।
প্রেজেন্ট পাস্ট আমরা বুঝতে পারলাম, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা খেয়াল করব নাও। হ্যাঁ, আর 3 নম্বর ক্ষেত্রে আমরা বুঝবো যে যদি ফিউচার হয় শ্যাল উইল হতে পারে, ফিউচার, টুমরো, ফিউচার, ফিউচার যদি হয় তাহলে শ্যাল বা উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, শ্যাল বা উইল অথবা ভার্বের 1 নম্বর ফর্ম, এটাতেও করা যেতে পারে। 4 নম্বর, যদি আমরা দেখতে পাই পাস্ট টেন্সের চিহ্ন, তার মানে পাস্ট টেন্সের চিহ্ন কোনগুলো? ইয়েস্টারডে বা লাস্ট নাইট, লাস্ট শব্দটা থাকলে পারে এটাকে পাস্ট, তাহলে ভার্ব 2 হবে, তখন ভার্বের 2 নম্বর ফর্ম বা ভার্ব পাস্ট যাকে আমরা বলি, এটা করতে হবে। এবার 5 নম্বর ফর্মে 5 নম্বর নিয়মে চলে আসছে। এবার 5 নম্বর নিয়মে কি বলা হচ্ছে? 5 নম্বর নিয়মে বলা হচ্ছে যে আমাদের ভালো করে খেয়াল করতে হবে যে একটি বাক্যতে সেন্টেন্স কিভাবে সাজানো থাকে, সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, এইভাবে, বা আদার্স, অবজেক্টের পর আদার্স থাকতে পারে, এরকম থাকে। তাহলে এরকম যদি থাকে আমাদের বুঝতে হবে যে এই ক্রিয়া বা ভার্বের দায়িত্ব এ নিতে পারছে কিনা। সে করে, তাহলে সে এই সাবজেক্টটা এর দায়িত্ব নিতে পারে, যদি পারে তাহলে এই ফর্মেই চলবে। আর যদি এ কাজ করতে না পারে তাহলে কি করবে? তাহলে এই সাবজেক্ট এরকম যেরকম থাকবে, তারপরে প্রেজেন্ট টেন্স বোঝালে am, is, are এরকম ভার্ব ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে was বা were ব্যবহার করব। আর তার সঙ্গে এই যে ভার্বটা, এই ভার্বটাকে 3 নম্বর ফর্ম করে দেবে, তখন এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করবে, 3 নম্বর ফর্ম। তাহলে কি কখন করবে? একটা যখন সাবজেক্ট প্রথমে বসেছে অথবা সেই সাবজেক্টটি বাক্যের ক্রিয়ার দায়িত্ব নিতে পারছে না বা কাজ করতে পারছে না, অন্য কেউ সেই কাজটা করে দিচ্ছে, তখন আমরা প্রেজেন্ট টেন্স হলে am, is, are লিখবো, আর পাস্ট টেন্স হলে was, were লিখবো, আর তার সঙ্গে ভার্বের, মূল ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা করব। এই হয়ে গেল 5 নম্বর। এবার আমরা আসছি 6 নম্বর নিয়ে। 6 নম্বর নিয়মে বলা হচ্ছে যদি কোনো শূন্যস্থানের আগে টু থাকে, টু কথাটা, তাহলে আমরা কি করব? তাহলে ভার্বটার কোনো পরিবর্তন করব না, ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, ভার্ব প্রেজেন্ট যাকে বলা হচ্ছে। টু থাকলে টু এর পরে শূন্যস্থান হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। আর 7 নম্বর বলি, যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে, যেমন ফ্রম, বাই, ফর, ফ্রম, এরকম একাধিক প্রিপোজিশন আছে, সেগুলো যদি থাকে টু ছাড়া, তাহলে আমরা কি করব? এই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো, এর সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো। এই হয়ে গেল। আবার 8 নম্বর আর একটা ফর্ম বলবো, যে কোনো ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে শূন্যস্থানের পরে কি প্রিপোজিশন আছে, কি প্রিপোজিশন আছে, তাহলে সেইটা অনুযায়ী এখানে এবং টেন্স অনুযায়ী সেই ভার্বটা ধরতে হবে। যেমন এখানে গো দেওয়া আছে অথবা টেক দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তাহলে এখানে গো ধরবো না টেক ধরবো? আমার তাহলে লাইনটা পড়ে আমার বুঝতে হবে যে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? বৃদ্ধি পাওয়া। তাহলে বৃদ্ধি পাওয়া ইংরেজি এখানে কোনটা? টেক বসালে, টেক আপ বসালে আমার বৃদ্ধি পাওয়া হবে, না গো আপ বসালে বৃদ্ধি পাওয়া হবে? তাহলে গো আপ বসালে বৃদ্ধি পাওয়া হবে, তাহলে গো আপ এরকম হবে। তাহলে এই 8টা নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের এই শূন্যস্থানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা তবু একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিতে চাই যে কিভাবে আমরা এই অ্যান্সার গুলো করার চেষ্টা করব। একবার দেখে নেওয়া যাক। yesterday I শূন্যস্থান পূরণ দেওয়া হলো, এটা ব্র্যাকেটে দেওয়া হলো মিট, তারপরে দেওয়া হলো মেট, আর দেওয়া হলো উইল মিট, 3টে করে দেওয়া হলো। এ ম্যান
হু এবার ড্যাশ দিলাম, ইজ was will be old, the man আবার ড্যাশ দিলাম, injured অথবা was injured অথবা were injured, তারপরে ব্র্যাকেট শেষ করে দিলাম, by an accident, এরকম একটা লাইন দিয়ে দিলাম অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা প্রথম যে নিয়মটা বলেছিলাম লাইনটা পড়ে নিই, দেখতে হবে আমাদের এটা কোন টেন্স আছে। yesterday I dash a man who dash old, the man dash injured, was injured, were injured by an accident। তাহলে yesterday মানে কি বোঝাচ্ছে? অতীতকাল। তাহলে এখানে আমরা যা লিখবো সবই past tense। তাহলে এখানে I meet আছে, তারপরে met আছে, will meet আছে। তাহলে কোনটা হবে? নিশ্চয়ই met হবে past tense এ, কারণ এটা present tense আর এটা future tense। তাহলে আমাদের এই শব্দটা লিখবো met। এইবার a man who যিনি, is আছে, was আছে আর will be আছে। তাহলে নিশ্চয়ই এখানে আমাদের বুঝতে past tense হিসেবে was ই লিখতে হবে আমাদের এখানে, আর will be future, আর is হচ্ছে present tense। the man অ্যাক্সিডেন্টের দ্বারা আহত হয়েছিল, তা লোকটা নিজে নিজে আহত হয়নি, হয় বাস বা কোন একটা জিনিসের প্রভাবে তিনি আহত হয়েছেন। এই জন্য দ্য ম্যান প্রথমে থাকা সত্ত্বেও এই কাজটা বা ক্রিয়ার কাজটা করতে পারছে না, তার মানে এটা প্যাসিভ। তাহলে এটা আমাদের ধরতে পারবো না, প্যাসিভের ফর্ম ওয়াজ লিখতে হবে, ইনজিওর্ড অথবা ওয়ার ইনজিওর্ড। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, দি ম্যান সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ ইনজিওর্ড এই কথাটা লিখতে হবে। তাহলে এটা ছিল আমাদের প্রথম গ্রামারের একটা নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে এই রকম পরবর্তী গ্রামার এবং আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং অনেক করে শেয়ার করো, লাইক করো। সবাইকে ধন্যবাদ।